ফার্স্ট অফ অল বলে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে কিন্তু ইস্টবেঙ্গল সেন্ট্রিক হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ, যেটা 14 তারিখ বিকেল 5টার সময় হবে। সেই ম্যাচে দুই দল কেমন প্লেইং স্টাইল নিয়ে মাঠে নামবে এবং দুই দলের ফার্স্ট ইলেভেনই বা কি হতে পারে, এছাড়াও দুই দলের শক্তি আর দুর্বলতাই বা কোথায়, সেই নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা হবে। একটা ম্যাচ প্রিভিউ মতো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ইস্টবেঙ্গলের কথায় আসি, ইস্টবেঙ্গলের সময়টা কিন্তু এখন মোটেই ভালো যাচ্ছে না। সেটা নিজের দোষেই বলো কিংবা ভাগ্যের দোষেই বলো। ইস্টবেঙ্গল যারা এই সিজনটাকে কিন্তু দুর্দান্তভাবে স্টার্ট করেছিল, নর্থ ইস্ট ইউনাইটেড তাদের 3-0 গোলে হারিয়ে দিয়েছিল। এগেনস্ট দিল্লি তারা কিন্তু 4-1 গোলে জিতেছিল। সুতরাং স্টার্টারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এই সিজনের। কিন্তু তারপরে ইস্টবেঙ্গলের তাল কাটে। তারা কিন্তু এগেনস্ট জামশেদপুর 1-2 গোলে হেরে যায়। সৌজন্যে কিন্তু মাদিয়া তালাল আর রেই তাচিকাওয়া জুটি। তবে এই মাদিয়া তালাল কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তনীয়, সুতরাং তারও কিন্তু কিছু প্রমাণ করার ছিল হয়তো ইস্টবেঙ্গলের সামনে। তো সেটা একটা ব্যাপার। এছাড়াও তারা কিন্তু এর পরের ম্যাচ এগেনস্ট গোয়া, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল আটকে যায়, ড্র করে। যার ফলে এইবারের লিগ সিজনটা তো খুব ছোট, কারণ আমরা জানি আইএসএল ঘিরে যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছিল, সেজন্য কিন্তু মাত্র 13 ম্যাচে লিগ হচ্ছে। এখানে প্রতিটা ম্যাচই ফাইনাল। সেখানে একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে। রীতিমতো কিন্তু চাপে পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলকে এই চাপ থেকে যদি উঠতে হয় তাহলে পরবর্তী দুটো ম্যাচ এগেনস্ট কেরালা, এগেনস্ট মোহামেডান, এখান থেকে ফুল পয়েন্ট পাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তবে এটা কি এতই সহজ? উত্তর না, সহজ নয়। কেন? তার কিছু কারণ রয়েছে। সল ক্রেসপো তাদের ক্যাপ্টেন, মানে তার ফর্মের তো কোনো কন্টিনিউইটি নেই, ছেড়ে দাও। মাঠে কখন খেলে কখন খেলে না কেউ জানে না। সেম গোস ফর মিগুয়েল ফেরেইরা। এছাড়াও কিন্তু সল ক্রেসপোর আরেকটা সমস্যা রয়েছে, সে অর্ধেক সময় ইনজুরিতে থাকে এবং এটা প্রতিটা সিজনেই থাকে। মানে এটা কিন্তু ইস্টবেঙ্গলের পুরো সিজনের ওপর আইএসএল এর একটা প্রভাব ফেলে দেয় এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, এবং যখন সে ফেরে তখন কিন্তু সিজন অলরেডি ওভার, অন্তত চ্যাম্পিয়নশিপের রেস ওভার। এছাড়াও আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে সল ক্রেসপোকে ইস্টবেঙ্গল কোচ অস্কার কিন্তু মাদিয়া তালালের আগে ইস্টবেঙ্গলে রেখে দিয়েছিল, এবং এই তালাল তিনি কিন্তু জামশেদপুরে গিয়ে এখন ফুল ফোটাচ্ছেন। সেখানে সল ক্রেসপোর যে সমস্যা আমরা প্রতি সিজন দেখি, এই সিজনেও সেম। ইনজুরির জন্য তিনি মাঠের বাইরে বসে আছেন, হয়তো এই ম্যাচে ফিরবেন, কিন্তু আবার কোন ম্যাচে তিনি মাঠের বাইরে চলে যাবেন কেউ জানে না। এছাড়াও কিন্তু কেভিন সিবলে, তার যে বর্তমান কি কন্ডিশন কেউ জানে না। তার ফেরার কথা হয়তো এর পরের ম্যাচ থেকেই ফেরার কথা, মানে কেরালার পরের ম্যাচ এগেনস্ট মোহামেডানের থেকে ফেরার কথা, কিন্তু ততদিনে না পুরো টুর্নামেন্টই ওভার হয়ে যায়। তার ফিরবো ফিরছি এরাম করতে করতে টুর্নামেন্টটাই না শেষ হয়ে যায়। এছাড়াও দেখো, কোচ অস্কার ব্রুজো, তার স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি কি স্ট্র্যাটেজিতে দল নামাচ্ছেন, যার এত মানে প্লেয়ার রয়েছে, ভালো ভালো প্লেয়ার। ইস্ট বেঙ্গলের একাডেমি বা ইয়ং প্লেয়াররা তো ভারত সেরা, এ তো বলে লাভ নেই। ইস্ট বেঙ্গলের একাডেমি দুর্দান্ত, কোচ বিনোর হাত ধরে ইস্ট বেঙ্গল তাদের একাডেমিটাকে সোনায় মুড়ে ফেলেছে। তাদের হাতে একাধিক অপশন। প্রভাত লাকড়া, সে তার অবস্থা কি কেউ জানে না। জেরি, তাকে দেখতেই পাই না, তার কন্ডিশন কি কেউ জানে না। তাকে কি বসিয়ে রাখার জন্য কোচ অস্কার এনেছেন? তিনিই জানেন তার অ্যান্সার। এছাড়াও সৌভিক চক্রবর্তী, তার ফিটনেস লেভেল সেটা কিন্তু দুর্দান্তভাবে ড্রপ করেছে, সেটা কি করে এমন অবস্থা হলো কেউ জানে না। মানে চারিদিকে কিন্তু ইস্টবেঙ্গল সমস্যায় পুরো ঘিরে রয়েছে। এছাড়াও অ্যান্টন সোবার্গ, যাকে আমরা নাম্বার 9 হিসেবে জানতাম, সে কিন্তু দেখছি এখন খেলছে মিডফিল্ডে। এবার মিডফিল্ডে খেলার জন্য ইস্টবেঙ্গলের অলরেডি 3টে বিদেশি আছে, সেখানে অ্যান্টন সোবার্গ যার গোল করা কাজ, তাকে যদি নাম্বার 10-এর জায়গায় নামিয়ে আনা হয় তাহলে গোলটা করবে কি? একাই যে জারি?
বা এজেজারির যদি ঠাকুর না করুক কোনো রকম ইনজুরি হয়, তবে তাকে রিপ্লেস করবে কে? সে তো কেবিনের মতন ব্যাপারটাই হয়ে গেল। যাই হোক, সমস্যা অনেক রয়েছে ইস্ট বেঙ্গলের। তবে কেরালার কি সমস্যা নেই? না, কেরালারও সমস্যা আছে এবং সমস্যাটা আরো বড়। কেরালাও কিন্তু তাদের প্রথম 4টে ম্যাচ তারা কিন্তু আবার হেরেছে। মোহনবাগানকে দিয়ে শুরু হয়েছিল, মোহনবাগান যখন কেরালার এগেনস্টে খেলেছিল কেরালা কিন্তু 2-0 গোলে হেরেছিল। তারা যখন মুম্বাইয়ের এগেনস্টে খেলেছে 1-0 গোলে হেরেছে। যখন ইন্টারকাসির সাথে খেলেছে ইন্টারকাসির কাছে কিন্তু 2-1 গোলে হেরেছে। ইন্টারকাসি কিন্তু সদ্য আই লিগ জিতে আইএসএল এ পা রেখেছিল, তাদের কাছেও হারলো একটা আইএসএল এর টিম। এছাড়াও চেন্নাই এনএফসি তাদের কাছেও কিন্তু লাস্ট ম্যাচে 1-0 গোলে হেরেছে। সুতরাং তারা কিন্তু হারের মধ্যেই রয়েছে এবং মনোবল বলা যায় প্রায় তলানিতে। তাহলে ইস্ট বেঙ্গলের এখন ঠিক কি করা উচিত এই কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ এবং মোহামেডান যেটা মাস্ট উইন সেটাকে জেতার জন্য? দেখো, ইস্ট বেঙ্গলকে তার স্বাভাবিক খেলাটা খেলতে হবে এবং মিডফিল্ড নির্ভর ফুটবল, যেটা ওদের সব থেকে স্ট্রং পয়েন্ট ইস্ট বেঙ্গলের। সল ক্রেসপো, তার সাথে রয়েছে মিগুয়েল ফেরেইরা আর রশিদ, এই তিনজনকে ম্যাক্সিমাম ভাবে ইউটিলাইজ করা। তার সাথে যারা আপফ্রন্টে খুব ভালো ফর্মে আছে, বিপিন, ইউসুফ এজেজারি আর তার সাথে এডমুন্ড, এদেরকে ইউজ করা। এছাড়া আর কোনো কাজ নেই। সেই দিকে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একটা পয়েন্টও পায়নি। তারা কিন্তু চেষ্টা করবে যেন তেন প্রকারেণ ইস্ট বেঙ্গলের সাথে ড্র করে হোক, কিংবা জেতা তো মাথাতেই আনতে পারবে না, অন্তত ড্র করেই একটা পয়েন্ট পাওয়ার। তো তাদের মূল থ্রেটটা কিন্তু যেটুকু রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির, সেই মূল থ্রেটটা কিন্তু ডেড বল সিচুয়েশন থেকে। তারা সিজনের মাত্র একটা গোল করেছে, সেটা কিন্তু ভিক্টর বার্তেমিউ করেছে, এবং এগেনস্ট ইন্টারকাসি সেটা কিন্তু ডেড বল থেকেই এসছিল। এবং এই ভিক্টর বার্তেমিউ প্লেয়ারটার দিকে কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ারদের ভালো করে নজর রাখা উচিত। যে অ্যাঙ্গেল থেকে সে গোলটা করে গেছে এগেনস্ট ইন্টারকাসি, সেটা কিন্তু তার ক্লাসটাকে বলে যায়। এবং সে যদি এগেনস্ট ইস্ট বেঙ্গল জ্বলে ওঠে তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কারণ আমরা জানি ইস্ট বেঙ্গল কিন্তু ফুল ইন্ডিয়ান ডিফেন্স খেলাবে, এবং ইন্ডিয়ান ডিফেন্স তো ভরসা নেই, কখন দুম করে চোখ করে যাবে কোনো গ্যারেন্টি নেই। কেবিন সিভিলে খেললে তবু একটা ভরসা ছিল। এছাড়াও কিন্তু তাদের কিছু ভালো প্লেয়ার রয়েছে, যেমন কেভিন ইয়োক, প্লেয়ারটা কিন্তু ফ্রান্সের প্লেয়ার সম্ভবত, এবং ফ্রান্সের প্লেয়াররা তোমরা সবাই জানো এখন নাইজেরিয়ান একটা ব্লাড তাদের মধ্যে থাকছেই, এবং ফিজিক্যালিটি যেটা কিন্তু অসাধারণ লেভেলের। এবং লেফট উইং এ মূলত খেলে এই প্লেয়ারটা কিন্তু যখন তখন চাপ তৈরি করে দিতে পারে। মানে রাকিব ওইদিকে খেলুক বা লাল খেলুক, যেই খেলুক, তাদের কিন্তু নজর রাখতে হবে এই কেভিন ইয়োকের দিকে, এবং সেটাকে যদি না রাখা হয় সে কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করে দিতে পারে। তো তারা কিন্তু মূলত ওপেন প্লে থেকে গোল করতে পারছে না। আমি যেটুকু যা দেখলাম, নাম্বার 10-এর জায়গাটা একদমই ভালো নয়। তবে ডেড বল ওই যেমনটা বললাম কিংবা কাউন্টার অ্যাটাক, এইগুলো কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারে। এবার তাদের যদি ফার্স্ট 11-এর কথা বলি, দেখো কেরালা তাদের গোলে কিন্তু থাকবে মোহনবাগানের প্রাক্তনী আর্স আনোয়ার শেখ, লেফট ব্যাকে খেলবে ডলিং, লেফট সেন্টার ব্যাকে খেলবে বিকাশ ইউমনাম, রাইট সেন্টার ব্যাকে খেলবে হরপিতপাম রুইবা অথবা নতুন আগত সেনেগালিজ ডিফেন্ডার ফালাউ, এবং রাইট ব্যাকে খেলবে নচা। নাম্বার 8-এ খেলবে ভিবিন মোহনান, তোমরা চেনো অনেকে, এবং ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে ম্যাটিয়াস হার্নান্ডেজ। লেফট উইংয়ে তাদের খেলবে কেভিন ইয়োক, রাইট উইংয়ে খেলবে নিহাল সুদিস। এছাড়াও তাদের আপফ্রন্টে দুটো স্ট্রাইকার বলো, নাম্বার 9 বলো, যাই বলো, থাকবে বার্তেমেউ, তার সাথে আর্সেল। সুতরাং বুঝতেই পারছো যে তারা ফর্মে না থাকলেও ডেঞ্জার ক্রিয়েট করার প্লেয়ার কিন্তু তাদের দলে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11-এ এলে ইস্ট বেঙ্গল কিন্তু খুব প্রেডিক্টেড ফার্স্ট 11-ই নামানো উচিত ইস্ট বেঙ্গলের, কোনো রকম এক্সপেরিমেন্ট ছাড়া অন্তত। তো গোলে থাকবে প্রপসুকান গিল, রাইট ব্যাকে খেলবে রাকিব, লেফট ব্যাকে খেলবে জয়গুপ্তা, লেফট সেন্টার ব্যাকে খেলবে আনোয়ার আলী, রাইট সেন্টার ব্যাকে খেলবে জিকসান সিং। মিডফিল্ড ট্রায়ো হবে সল ক্রেসপো, সে ফিরছে তোমাদের বললাম, এছাড়াও রশিদ আর মিগুয়েল ফেরেইরা। এছাড়াও নাম্বার 9-এ তো ইউসুফ এজেজারি, লেফট উইং এ বিপিন সিং, রাইট উইং এ খেলবে এডমুন্ড।
এছাড়াও আগের ম্যাচেই তোমরা জানো যে নাওরে মহেশ সিং ফিরেছে, সেও হয়তো সেকেন্ড হাফে নামতে পারে, কারণ সে বিশেষ ফর্মে নেই, ইনজুরি থেকে ফিরছে, যেটা খুব স্বাভাবিক। নন্দকুমার শেখর আছে, এছাড়াও তাদের মোহামেডান থেকে আগত সেন্টার ফরওয়ার্ড সেও রয়েছে, তাকেও নামিয়ে দেওয়া যেতে পারে। তো অপশন রয়েছে, এবং কোচ অস্কার তাকে স্টেবিলিটির দিকে তাকাতে হবে এবং বেশি এক্সপেরিমেন্ট করাটা বন্ধ করতে হবে। তো আশা করি ইস্টবেঙ্গল পরবর্তী দুটো ম্যাচ এগেনস্ট কেরালা এবং এগেনস্ট মোহামেডান জিতে কোচ অস্কার ইস্টবেঙ্গলকে আবার জয়ের সরণিতে ফিরিয়ে আনবে। তো চলো, তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল এই ম্যাচটা কত গোলে জিতবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।